দেখ, একজন পরিচালক যদি দ্বিতীয়বার অভিনেতার কাছে একই গল্প বা চরিত্র নিয়ে ফেরত আসে তখন দুটো জিনিস মনে হয়। এটার ক্ষেত্রেও আমি সেটাই রিকোয়েস্ট করেছিলাম যে আবিরদার সাথে যতগুলো সিন আছে একদম যেন সবথেকে কমপ্লিকেটেড সিনটা আমাকে প্রথমে দিও না। একটাই তো ভুল, সেটা কি ক্ষমা করতে হবে? এটা নিয়ে তো তর্ক হবেই। ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা বলার পরেই আমরা সকলে বলছি, তার মানে এই নয় ভীষণ দুর্বোধ্য আঁতেল ছবি। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মানেই যে আমরা নতুন সমস্যা নিয়ে সবসময় সিনেমা করব সেটা তো জরুরি নয়। বাবা, এই সিনেমার আবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, বা সেটা আপনার মত হতেই পারে। ছেলেদের ক্ষেত্রে অবশ্যই মতামত আবিরদা দিতে পারে। যে তুমি বলো না, এইখানে না আমার একটা ছোট্ট জিনিস বলা আছে, এর জন্য আমি একটু ট্রোলড হব, বাট আমি বলি এটাই রিল বানাবো। ফিজিক্যাল চিটিং বা মেন্টাল চিটিং যে কোনো একটা ভুল করলেই ওদের মেয়েরা ক্ষমা করে না। অনেক গম্ভীর একই ন্যাশনাল অ্যাওয়ার্ড ফেস্টিভ্যাল, তো গম্ভীর আপনাদের ছবি দেখতে কি মনে হবে না? ছবির মধ্যে সবকিছুই আছে। ফিভার 104 FM ইটস হ্যাপনিং। আমি জিনিয়া টাটকা টলিউড ক্যাফেতে। টাটকা একটি ছবি নিয়ে চর্চা হবে আজ। তবে এই মুহূর্তে মানে আমাদের স্টুডিও এমনিতেই বেশ ঠান্ডা থাকে, এই মুহূর্তে স্টুডিও আরও বেশি ঠান্ডা অ্যান্ড আরও বেশি কালারফুল। অ্যান্ড দিস টু মানে এই দুটো শব্দ এই ভদ্রলোকের সাথে খুবই যাচ্ছে। কালারফুল বিকজ হি ইজ আবির চ্যাটার্জি। প্লিজ ওয়েলকাম তার নতুন ছবি ডিপ ফ্রিজ। হ্যালো, অনেকদিন পর, ভাবা যাচ্ছে না। ওয়াও আবির, হাততালি হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, যেই ভদ্রমহিলার মিষ্টি গলা তুমি শুনলে, তার ইন্ট্রোডাকশন একটু আমরা দিয়ে দিই। এবং অনেকদিন পর, মানে অনেকদিন নয়, আই থিঙ্ক আমার শোতে ফার্স্ট টাইম। মানে অনেকদিন পর তোমার সাথে দেখা হয়েছে, অনেক ইভেন্টসে দেখা হয়, বাট ফার্স্ট টাইম। অ্যান্ড ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট, অ্যাক্ট্রেস অনুরাধা মুখার্জি। ইয়েস, এই বছর আমার মানে হিসাব মতো বা উইকিপিডিয়ার হিসাব মতো আবির কিন্তু দুর্দান্ত কেটেছে। পাঁচটা ছবি, পাঁচটা না, এটা ফোর্থ। দিস ইজ দ্য ফোর্থ, রাইট, ওকে। না, তার একটা কারণ আছে যে কিছু ছবি যেগুলো আগে শুটিং করা সেগুলো মানে ঝুলিতে যা যা ছিল সব এবার ডিপ ফ্রিজ দিয়ে সমস্ত স্টক ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে। এবার টাটকা শুট করে তারপরেই টাটকা টলিউডে বসে আছি বলে আরো বেশি করে বলছি, টাটকা শুট করে তারপরে রিলিজ হবে। পুতুল নাচের রীতিকথা প্রথম রিলিজ ছিল এবছরের, এবং পুতুল নাচের রীতিকথা আমি অ্যাকচুয়ালি শুট করেছিলাম 2022-এ। অনেকদিন ছিল, তারপর অনেক ফেস্টিভ্যালস ইত্যাদি প্রভৃতি। পুজোর সময় রক্তবীজ 2 অ্যান্ড যতকাণ্ড কলকাতাতেও আগে 23 সেপ্টেম্বর নভেম্বর, ওটাও একটু সময় লেগেছিল। সেই সময়ের ফলেই আরো অনেক দুঃসময় অসময় ঘনিয়ে এসেছিল রিলিজের সময়। আর যত কাণ্ড ঘটলো, হ্যাঁ অনেক কাণ্ড ঘটলো, বাট সবচেয়ে যে কাণ্ডটা থেকে যাবে মনে, সেটা হচ্ছে ছবিটা খুব ভালো চলেছে, প্রশংসিত হয়েছে, তো এখন আমরা রিলিভড। আর ডিপ ফ্রিজও কিন্তু আমরা 2023-এর এপ্রিলে শুট করেছি, 43 ডিগ্রি গরমে ডিপ ফ্রিজ শুট করছি, বাট ফিলস গুড। এবং ডিপ ফ্রিজের ক্ষেত্রে তো অফকোর্স এটা খুব স্পেশাল ছবি, কারণ এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আমরা খুবই খুশি, আনন্দিত, গর্বিত। বাট বারবারই যেটা বলছি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড তো সব থেকে বড় সম্মান এই দেশের, ভারতবর্ষের চলচ্চিত্রের সম্মানের জায়গা থেকে যদি দেখি। তবে আমরা একই সঙ্গে এটা জানতেও আগ্রহী যে আমরা যাদের জন্য ছবি বানাই, মানে দর্শক, তারা কি বলছেন ছবি। ঠিক। অনুরাধা, তোমার বছর কেমন কাটলো এবং কাজকর্ম কেমন চলছে? ভালোই কাটছে, ডিফারেন্স রিলিজ করছে। আর আমি জানি তুমি কাটছিল কেন বললে, কারণ তোমার আরও একটা ছবি বহু চর্চিত এই মুহূর্তে, বাট উই আর কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রসড যাতে সিনেমাটা রিলিজ হয়। উই টকিং অ্যাবাউট দি একাডেমি অফ ফাইন আর্টস। একদম আমরাও সেটা চেষ্টা চালাচ্ছি এবং হোপফুলি সেটা হয়ে যাক, সবাই সেটাই চাইছে। আর আপাতত ডিপ ফ্রিজ নিয়ে কতটা তুমি এক্সাইটেড, টেনশনে, তোমার ক্যারেক্টার সমস্ত কিছু নিয়ে তুমি কি বলবে? আমি এক্সাইটেড না, আমি না খুব আনন্দে আছি, বিশ্বাস করো। মানে ডিপ ফ্রিজ রিলিজ করুক, এটা আমরা প্রায় 2 বছর ধরে চাইছি, এবং ফাইনালি এটা রিলিজ হচ্ছে, এটা আনন্দের ব্যাপার। আমি খুব আনন্দে আছি। অর্জুনের সাথে এটা কি তোর ফার্স্ট কাজ? অনুরাধা সেকেন্ড কাজ। হ্যাঁ, আগেরটা গুলদস্তা। ওকে, সো অর্জুন আমার ভাই, আই লাভ ইউ অর্জুন, ইউ নো দ্যাট। এবং রীত আমার স্কুলের জুনিয়র, সো দুজনে হ্যাঁ এক্স্যাক্টলি। সো দুজনেই অত্যন্ত ট্যালেন্টেড। আগে একটু ডিরেক্টরের কথা শুনি আর কি। আবির, কেমন লাগলো? একেবারে ইয়াং ডিরেক্টর। আমি সেই জন্য আরো বেশি খুশি হয়েছি যে অপেক্ষাকৃত নবীন একজন পরিচালক হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, সেই জন্য আমি আরো খুশি হয়েছি।
আর অর্জুন খুব সেন্সিবল ছেলে এবং খুব সেন্সিটিভ গল্প যেরকম বলে। আমার যেটা ওর ছবির ক্ষেত্রে যেটা ভালো লাগে যে ও যে খুব নতুন মারাত্মক নতুন কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করছে তা নয়, আমাদেরই চির পরিচিত বা চেনা মানুষ, চেনা ঘটনা, সেই ঘটনাতে অনেক সময় চেনা মানুষও অচেনা রিয়াকশন দেয়, সেরকম ওর গল্পগুলো। বাট ও খুব স্টিরিওটাইপিং এ বিশ্বাস করে না। আর আমি ওকে ধন্যবাদ জানাবো অন্য কারণে, যে ডিপ ফ্রিজে স্বর্ণাভ চরিত্রটা আমাকে যে কাস্ট করেছিল, এটা এখন সবাই জানে, ও বলেছে আমিও বলেছি যে প্রথমে আমি রাজি ছিলাম না, ডেটেরও ইস্যু ছিল, আমার গল্প নিয়েও কিছু অবজারভেশন বল, কোয়েশ্চেন্স বল কিছু ছিল। বাট তার তোমাকে একটা ইনফো দেবো, বল। সেটা হচ্ছে যখন আবিরদা এরকম দোটানায় ছিল যে আবিরদা করছে কি করছে না, অর্জুনদা মানে প্যানিক অ্যাটাকের লাস্ট স্টেজে ছিল। মানে ও তো প্যানিকে দুশ্চিন্তা প্রবণ, অর্জুন দুশ্চিন্তা করতে খুব ভালোবাসে, সেই জন্য বকা খায় আমার কাছে। বাট থ্যাঙ্কস টু হিম যে আবার যখন একটু ডেটের ইস্যুটা আমার মিটেছিল তখন আবারও আমাকে নক করে যে তোমার এখন তো ডেটের অতটা সমস্যা নেই, তুমি কি আরেকবার একটু শুনবে বা আমরা কি আরেকবার একটু আলোচনায় বসতে পারি। দেখ, একজন পরিচালক যদি দ্বিতীয়বার অভিনেতার কাছে একই গল্প বা চরিত্র নিয়ে ফেরত আসে তখন দুটো জিনিস মনে হয়। এক হয়েছে যে তাহলে ও খুব কনফিডেন্টলি আমাকেই চাইছে চরিত্রটায়, সেটা কেন আমাকেও জানতে হবে। এবং দ্বিতীয়ত আই হ্যাভ টু রেসপেক্ট যে আমার কাছে আবার এসেছে। এবং তখন সত্যি ডেটের ইস্যু ছিল না। তো আবার যেটা হলো তারপরে 2-3 দিন আমি খুব প্রশ্ন করলাম মিটিংয়ে অর্জুনকে, এটা কেন, এই গল্পটা এরকম করে কেন, এই সংলাপটা তুমি কেন এখানে বলছো, বা ওই চরিত্রটা এটা যেটা করছে তার কারণটা কি। আর তাতে যেটা লাভের লাভ হলো যে আমি অন্যভাবে ভাবতে বাধ্য হলাম, কারণ আমার কাছে স্বর্ণাভর কোনো রেডি রেফারেন্স ছিল না। আমার সাথে স্বর্ণাভর সেরকম কোনো মিল নেই যে আমি এই পরিস্থিতিতে স্বর্ণাভর এটা করছো আচ্ছা তার মানে এটা, তা নয়। বরং আমি অনেকটাই ডিপেন্ড করেছিলাম অর্জুনের ভার্সনের ওপর। তাতে আমি যেটা বুঝতে পারলাম যে আমাকে আমার দৃষ্টিভঙ্গিটা বল বা আমার ড্রয়িং বোর্ডে গিয়ে আরও নতুনভাবে স্কেচ করতে হবে ক্যারেক্টারটা, কারণ এই ধরনের মরালি ফ্লড ক্যারেক্টার আমি চট করে পাই না, করিও নি। তো একজন অভিনেতা হিসেবে এগুলো তো ওয়েলকাম চ্যালেঞ্জ, যে আমি নিজেকে ভাঙতে পারবো, অন্যভাবে ভাবতে পারবো, বলে না বেশ কোমর বেঁধে নামতে হবে, সেটাই। যদিও ট্রেলার দেখে খুব একটা কিন্তু বোঝা যাচ্ছে না, মানে একটু ঝাপসাই। হ্যাঁ, তাই আই থিঙ্ক বেশি বলে দিলে হয়তো স্পয়লার, আমি সেটা বোঝার চেষ্টা, আমি অ্যাকচুয়ালি 2-3 বার দেখলাম ট্রেলারটা এবং আমি সেটাই আসছি, আমি স্বর্ণাভ ক্যারেক্টার নিয়ে, মানে আমি জাস্ট বোঝার চেষ্টা করছিলাম যে এক্স্যাক্টলি কি। অনুমেধা, তুমি একটু তোমার ক্যারেক্টার বলো যে তোমার তুমি ইউ আর দ্য প্রেজেন্ট, ইফ আই এম নট রং। কারেক্ট। এই মুহূর্তে রঞ্জার সঙ্গে সংসার করছে এবং দে আর এক্সপেক্টিং দ্য ফার্স্ট চাইল্ড। ওকে ওকে, সো তোমার ব্রিফ কি ছিল, তোমার মানে রঞ্জার কিরকম ঠিক এখানে? টু বি ভেরি অনেস্ট, অর্জুনদার সাথে কাজ করার একটা মজা হয়, সেটা হচ্ছে গুলদস্তাও যখন আমি করেছিলাম, একটা না অর্জুনদা বলে যে আমি এটা চাই, আমি এই চরিত্রটা থেকে এইটা চাই, মানে বাকিটা না অনেকটা অভিনেতার বা অভিনেত্রীর উপর ছাড়েন অর্জুনদা। তো আমাকে যখন রঞ্জা ক্যারেক্টারটার ব্রিফ দিয়েছিল, আমি সব কটা ক্যারেক্টারের ব্রিফ জানতাম, মানে স্বর্ণাভ কি করছে বা মিলি কি করছে এবং তাদের সাথে রঞ্জার কি সম্পর্ক বর্তমান এবং অতীত। তো আমি একটু মানে আমি আবার আবিরদার মতন আমি একটু প্রশ্ন করতে ভালোবাসি, মানে এটা কেন করছি বা এটার পেছনে ব্যাক স্টোরি কি, এটা এইভাবে কেন রিয়াক্ট করছে, তাই এবং অর্জুনদা খুব কামলি এগুলোর উত্তর দেয়। আমার একটাই সবসময় অর্জুনদার মানে গুলদস্তার সময় ঝগড়া করেছিলাম, আমার মনে আছে, সেটা হচ্ছে অর্জুনদার প্রথম দিন ক্লাইম্যাক্স ফেলেছিল, আমার অসুবিধা হয় যদি লাস্ট সিন প্রথমে পারফর্ম করতে হয়। তো আমি একটাই রিকোয়েস্ট করি যখন, যাতে অ্যাটলিস্ট একটা গ্রাফ তৈরি হওয়ার পর যেন আমরা ক্লাইম্যাক্সের দিকে সিনগুলো করি। তো এটার ক্ষেত্রেও আমি সেটাই রিকোয়েস্ট করেছিলাম যে আবিরদার সাথে যতগুলো সিন আছে একদম যেন সব থেকে কমপ্লিকেটেড সিনটা আমাকে প্রথমে দিও না, তাহলে আমি বুঝতেই পারবো না আমি চরিত্রটা কোন দিকে নিয়ে যাচ্ছি। রঞ্জা যদি বলো কিরকম, আমি বলবো খুব নর্মাল একটা মেয়ে, একটা সিচুয়েশনে পড়লে তুমি যেভাবে রিয়াক্ট করবে বা আমি যেভাবে রিয়াক্ট করবো ও সেভাবেই রিয়াক্ট করে, খুব কমপ্লিকেটেড একটা চরিত্র নয়, কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড। মানে আমার মনে হয় যে এই যে অনেকে ভাবে জাতীয় পুরস্কার পেলে প্রত্যেকটা চরিত্র ভীষণ লেয়ার্ড, একটার পর একটা পাতা খুলবে এবং চরিত্রের এক একটা জিনিস বেরোবে, এরকম কিছু না, ভীষণ নর্মাল একটা মানুষ। সো দুটো অবজারভেশন, যেহেতু নর্মাল মানুষ দেখলেও কিন্তু ট্রেলার দেখো মনে হচ্ছে খুব নর্মাল একটা গল্প, খুব সাদা মাটা একটা গল্প। বলে দেওয়া ভালো, কারণ জানি না ফরচুনেটলি আর আনফরচুনেটলি ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা বলার পরেই আমরা সকলে বলছি শুনুন অ্যাওয়ার্ড বা ফেস্টিভ্যাল, প্রচুর ফেস্টিভ্যালও গেছে ডিপ ফ্রিজ, তার মানে এই নয় যে ভীষণ দুর্বোধ্য, প্যানোরামায় হ্যাবিটাটে ব্যাঙ্গালোরে গেছে, তার মানে এই নয় ভীষণ দুর্বোধ্য আতেল ছবি, কারণ এটা হয় একটা স্বাভাবিক প্রবণতা মানুষের হয়, ওর বাবা আতেল ছবি আমি যাবো, কি অন্ধকারে দুটো মানুষ বসে থাকবে, কথা হবে না, একটু বৃষ্টির আওয়াজ, টুম করে একটা সেতার বাজলো, এরকম কিচ্ছু নয়। রাদার আমার মনে হয় যে ছবিটা দেখার পরে এই ব্যাপারটাই আমি অনেকটাই কনফিডেন্ট বলতে পারিস, কারণ
এই যে বলছিলাম ফেস্টিভ্যালসে বা ন্যাশনাল অ্যাওয়ার্ডের অনেকে দেখেছেন ছবিটা, সিনিয়র জার্নালিস্ট, ক্রিটিক্স, এবং তারা কেউ কেউ রিভিউ লিখেছেন, কারণ অনেকের সঙ্গে আমার কথাও হয়েছে। তারা দুটো অবজারভেশন বলেছেন। এক হচ্ছে যে আমার ব্যক্তিগত জায়গা থেকে তারা ওই যেটা বললাম যে আমাকে এই চরিত্রে তারা আগে দেখেননি, তারা জানেন আমি কোন ধরনের চরিত্র মূলত বেশি করেছেন, এটাও যেরকম বলেছেন। এবং আমার এটাও ফিডব্যাক যে সিনেমাটা দেখার পরে না প্রচুর ওপিনিয়ন উঠে আসবে সিনেমাটার বিষয়ে বা চরিত্রগুলোর বিষয়ে। আমার কাছে সেটা কিন্তু খুবই হেলদি, কারণ একটা ছবি তো এক পেশে হতে পারে না, বিশেষ করে ডিপ ফ্রিজের মতো ছবি যে খুব একটা বক্সের মধ্যে যে এটা ভালো এটা খারাপ, এটা একটু একটু হালকা, এটা একটু একটু গাঢ়, এরকম নয়। সো লেট দ্য অডিয়েন্স ফর্ম দেয়ার ওন ওপিনিয়ন্স। আমার মনে হয় না অর্জুন খুব একটা ওপিনিয়ন চাপিয়ে দিতে চেয়েছে গল্পের মধ্যে। ও একটা ঘটনা, এবং সেই ঘটনার তে বিভিন্ন এই যে চরিত্রগুলো মূলত স্বর্ণভ, মিলি এবং রঞ্জা, এরা কিভাবে রিয়াক্ট করেছে সেটা তোমার মনে হতেই পারে যে স্বর্ণভ যেটা করেছে এটা ভুল, বা তোমার মনে হতে পারে রঞ্জা যেটা করেছে আচ্ছা তাহলে আমি একটু ভাবি কেন করলো, ভাবনাগুলো হোক না। বা কোনো একটি বিষয়, যেরকম আমি বলে দিচ্ছি, ট্রেলারে যেহেতু বেরিয়ে গেছে, ট্রেলারে একটা লাইন আছে দেখবি, বলে যে একটাই তো ভুল, সেটা কি ক্ষমা করতে হবে? এটা নিয়ে তো তর্ক হবেই, কারণ কারণ মনে হতেই পারে যে একটা ভুলও তো ভুল, ক্ষমা কেন করবো। আবার অনেকের মনে হতে পারে আচ্ছা ঠিক আছে একটা ভুল করেছে, দেখি আর একবার চান্স। সো এটা নিয়ে আলোচনা হোক। আমার মনে হয় না আমরা কোনো মত চাপিয়ে দিতে চাইছি না। অনেক সময় ক্যারেক্টারকেও মানে ইফ দ্য ক্যারেক্টার ইজ ফ্লড, সেটা নিয়ে প্রচুর বক্তব্য তো লোকজন রাখে। ঠিক যেরকম আমরা দেখেছিলাম শাহিদ কাপুরের যে সিনেমাটা, যেখানে কেন ওয়াই ইজ হি স্ল্যাপিং দ্য ওম্যান, ঠিক আছে, উই আর টকিং অ্যাবাউট কবির সিং, ঠিক আছে। তো সেটা নিয়ে প্রচুর, কিন্তু আমরা এরকম ক্যারেক্টার্স তো আছে, and cinema is a reflection of society. আশেপাশের ক্যারেক্টার। সাংঘাতিক একটা সিনেমা নিয়ে হয়েছিল, সেটা হচ্ছে অ্যানিমাল, রাইট? সেম ডিরেক্টর। এইখানে না আমার একটা ছোট্ট জিনিস বলা আছে, এর জন্য আমি একটু ট্রোলড হব, বাট আমি বলি এটাই রিল বানাবো। না আমি খুব মানে ওপেন মাইন্ড নিয়ে বলছি। অ্যাবসলিউটলি। এবার ঘটনাটা হচ্ছে যে তুমি কিভাবে সেই চরিত্রটাকে দেখাচ্ছ। আর ইউ গ্লোরিফাইং দ্য ক্যারেক্টার অর আর ইউ জাস্ট কিপিং দ্যাট ক্যারেক্টার ওপেন টু ইন্টারপ্রিটেশন? সেটা খুব ইম্পর্টেন্ট ফিল্মের ক্ষেত্রে, আমি এটুকুই বলবো। আমার মনে হয় না এই সিনেমায় ডিপ ফ্রিজে অর্জুন কোনো চরিত্রের প্রতি বায়াসড বা কোনো চরিত্রকে গ্লোরিফাই করছে বা তাকে সাপোর্ট করছে, না এই জন্য ও রেখেছে। নাও ইটস ওপেন টু অডিয়েন্স, সে কিভাবে ইন্টারপ্রেট করবে। এবার আমরা তো যখন একটা কাজ বা সিনেমা বা গল্প পড়ছি বা দেখছি, আমরা আমাদের মতো করে ইন্টারপ্রেট করি না। কোনো চরিত্রকে আমাদের কিন্তু একটু মাঝে মধ্যে মনে হয় একটু বেশি সহানুভূতি তার প্রতি হয়, কারোর প্রতি এমনি একটু রাগ হয়ে যায়। মানে ধর একটা সিনেমা দেখে তোর একটা চরিত্রের প্রতি রাগ হয়ে গেছে, আমার অতটা রাগ হলো না, আমার মনে হলো না ঠিক আছে এগুলো হোক না, এগুলো তো ইটস গুড ফর দ্য ফিল্ম। হ্যাঁ, মানে ইটস ফুড ফর থট আর কি। সিনেমা তো যদি নাই ভাবায়, যদি নাই একটু তুমি ওটা নিয়ে চর্চা করো সিনেমা দেখার পরে, তাহলে আর কি হলো, মানে এফেক্টটা পড়বে। তার মানে তোমরা দুজনেই বলছো, তাই আশা করছি। আবার অনেকে, আমি জাস্ট খুব ফ্র্যাঙ্কলি বলছি, অনেকে আবার ইউটিউবে ট্রেলারের নিচে লিখেছে বাবা এই সিনেমার আবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, বিকজ সিনেমাটা হয়তো খুব একটা কমপ্লিকেটেড নয়। ঠিক, যেটা আমি বলবো কমপ্লিকেটেড না, আমার মনে হয় তারা ওই জায়গা থেকে বলছেন যে এরকম গল্প তো আগে দেখেছি। হ্যাঁ, মানে সেম সবার মানে যেটা বক্তব্য আর কি, যে সংসার, প্রেম, চিটিং অন সামওয়ান, যা বোঝা যাচ্ছে ওরকম কিছু আর কি। সো এটা নিয়ে অনুরাধা তুমি কি বলবে? দেখো, আমাদের সমাজে তো প্রত্যেকদিন নতুন নতুন সমস্যা হচ্ছে, কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মানেই যে আমরা নতুন সমস্যা নিয়েই সবসময় সিনেমা করব সেটা তো জরুরি নয়। পুরোনো সমস্যাগুলো নিয়েই আমরা সিনেমা করতে পারি এবং নতুন আঙ্গিকে দেখাতে পারি। তো আমি যদি বলি কেউ যদি প্রশ্নটা করে ডিপ ফ্রিজ কেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তাহলে আমি একটা উত্তর দিতে পারি যে ফিল্ম মেকিং ইজ আ প্রসেস। একটা সিনেমা অনেক রকমভাবে বানানো যায়। ডিপ ফ্রিজের মেকিং হয়তো আলাদা, সেটা স্টোরি হয়তো আপনি হাজারবার দেখতে পাবেন, যেটা সমস্যা সেটা হয়তো হাজারবার দেখেছেন, কিন্তু হয়তো যেভাবে বানানো সেটা হয়তো দেখেননি, যেভাবে পারফরমেন্সেস আপনি যেমন আবির চ্যাটার্জিকে দেখেননি এভাবে, সেটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে। আপনি হয়তো স্ক্রিপ্টিং এভাবে দেখেননি, যেভাবে মেকিং সেভাবে দেখেননি, এই ফ্রেম হয়তো দেখেননি। একটা সিনেমা অ্যাওয়ার্ড কিন্তু শুধুমাত্র একটা পার্সপেক্টিভে পায় না, তো শুধুমাত্র একটা পার্সপেক্টিভ ভাবলে তো সমস্যা আছে। আমার প্রথমে মানে দিস ফিল্ম হ্যাজ গট অ্যাজ এ বেস্ট বাংলা ছবি, বেঙ্গলি ফিল্ম। আমার মনে হয় প্রথম একটু মজা করেই বলি যে যারা এই দায়িত্বে আছেন, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড কে পাবে বা কারা পাবে, তারা তো কেউ জাবর কেটে ওই জায়গাটায় পৌঁছন। তাদেরকে তো ওই কারণেই নিযুক্ত করা হয়েছে যাদের ফিল্ম নিয়ে কিছু জ্ঞান আছে বা তাদের অভিজ্ঞতা আছে, সেজন্য। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে একটু আগে দুটো ছবির কথা উঠলো, তাই নিয়ে প্রচুর মতান্তর হয়েছে। আমার কাছে, আমায় যদি তুই জিজ্ঞাসা করিস, আমি বলবো যে কোনো ছবি ব্যান করে দেওয়া উচিত নয়।
হতেই পারে একটা ছবি আমার পছন্দ হয়নি, আমি কেন বলবো যে সেই ছবিটা হবে না? হ্যাঁ, ঠিক সেরকমই ধর ডিপ ফ্রিজ দেখে যদি কারোর মনে হয় ও বাবা আবার সেই সম্পর্কের গল্প, আবার সেই একটা বিবাহিত সম্পর্ক, ডিভোর্স, আর একজন মহিলা বা আর একজন পুরুষ, কি সেটা তার মত। তার মানে যে এই ছবি হবে না সেটা তো উনি নির্ণয় করার কেউ নন, তো উনি দেখবেন না, আমরা জোর করতে পারি না কাউকে। সেকেন্ড বলি, ওই যে বললাম যে প্রত্যেকটা ছবির নিজস্ব পারপাস আছে। কিছু ছবি সত্যি এরকম হয় যে ছবিটা আমি যতক্ষণ দেখছি, ধর 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, আমি সব ভুলে যাচ্ছি, আমার যাবতীয় স্ট্রেস সমস্ত কিছু ভুলে যাচ্ছি, আমি হই হই করে দেখছি, সিটিভিটি মারছি, দারুণ লাগছে, আমি সেই ছবিরও বিরোধিতা করছি না। এবার মুশকিলটা অন্য জায়গায়। ধর যারা ডিপ ফ্রিজের দর্শক, হ্যাঁ, যারা একটু সেন্সিবল ছবি বা ছবিটা দেখে একটু ভাববেন এরম ছবি দেখেন, তাদের মধ্যে থেকে কেউ যদি বলেন দাঁড় ওই ছবি আর ফালতু কমার্শিয়াল ছবি, কোনো মেন স্ট্রিম মশালাদার দেখবো না, সেটারও প্রবলেম আছে। যেরকম আমরা অন্যের মতকে রেসপেক্ট করবো, সেরকম বিভিন্ন ধরনের ছবি হোক না, সেখান থেকে আপনার যেটা দেখতে মনে হবে, আপনার ভালো লাগবে বা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, দেখুন। বাকিগুলোকে নস্যাৎ করার আপনি কে? কারণ আসলে আবির তো সব ধরনের ছবি করছে না, শুধু ওর কিন্তু এটা ইন্টাক্ট আছে। আমি অভিনেতা হিসেবে বলছি, আমি দর্শক হিসেবেও বলছি, আমারও বিভিন্ন সময় মুড হতে পারে। আমার একটা সময় মুড হতেই পারে যে আমি নিজে এত গোয়েন্দা গল্প করে আমি আর একটা গোয়েন্দা গল্প দেখবো না, আমি একদম একটা ভীষণ মিলসেন বুনস টাইপের একটা প্রেমের গল্প। এটা আমার বলে নয়, যে কোনো দর্শকেরও এক এক সময় একরকম মুড হতে পারে। তো আমার যেটা ভালো লাগছে না সেটাকে নিয়ে আমি গালাগাল দিতে আরম্ভ করলাম, তাহলে আমার মনে হয় সমস্যাটা সেখানে। দেখো, আরেকটা তুমি যে প্রশ্নটা করলে সেটা সব থেকে জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই বছরই শাহরুখ খান জওয়ানের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। এবার এখানে যত মত তত বিরোধ হয়েছে যে কেন জওয়ানের জন্য পেয়েছেন, কেন অন্যান্য সিনেমার জন্য পায়নি, কেন চাকদের জন্য পায়নি, আরও কেন সিনেমার জন্য পায়নি। এবার সেটা আপনার মত হতেই পারে, কিন্তু যেখানে ওখানে জুরি বসে আছে এবং ওদের মনে হয়েছে যে জওয়ানের জন্যই দেবে, কারণ সব থেকে যেটা মানে হিন্দি সিনেমার খরা কাটিয়েছে জওয়ান, অত কোটি টাকার বিজনেস করেছে জওয়ান, সেটাও হয়তো তার অ্যাওয়ার্ড পাওয়ার। এবার মত তো থাকবে, এবার সেটাতে আমরা কতটা প্রাধান্য দিচ্ছি সেটা আমাদের উপর। আচ্ছা, আমরা পুরো টিম আমরা খুব খুশি যে ডিপ ফ্রিজ যে বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এই বছরই শাহরুখ খানও ন্যাশনাল। নাইস, ভেরি হ্যাপি এন্ড উই আর ভেরি প্রাউড অফ হিম। অ্যাবসলিউটলি। মানে আমরা কি করছি, আরো মানে ওই সংযোগ খোঁজার চেষ্টা করছি, এই বছর ও পেয়েছে, আমাদের ছবি কি আমরা আনন্দ পাচ্ছি। অ্যাবসলিউটলি, কংগ্রাচুলেশনস টু দ্য টিম, কংগ্রাচুলেশনস। আচ্ছা, এবার তোমাদের মতটা একটু জানি। এই যে সিনেমার একটি ডায়লগ যেখানে আবির আবারও মনে করায়নি, ট্রেলারে সরি, এখনো সিনেমা তো এই সামনে রিলিজ করছে, ট্রেলারে আমি দেখতে পাচ্ছি যে একটা ভুল কি ক্ষমা করা যায় না। টু ইউ গাইজ, ফার্স্ট উইল স্টার্ট উইথ অনুরাধা। থ্যাংক ইউ। অনুরাধা, বলো কতটা তুমি ক্ষমাশীল, মানে একটা ভুল, তুমি কোন ক্যাটাগরিতে পড়ো, একটা ভুল তুমি কি ক্ষমা করতে পারবে নাকি a mistake is a mistake is a mistake? কি ভুল করছে তার উপর ডিপেন্ড করছে। আরে ওই ভুলটা যেটা তুমি দেখো, একটা পপুলার চ্যাট শোতে রিসেন্টলি খুব কন্ট্রোভার্সি তৈরি করেছে, সেটা বলেছে যে ফিজিক্যাল চিটিং অ্যান্ড মেন্টাল চিটিং। তো এবার এটা ডিপেন্ড করছে কে কোনটা নিচ্ছে, মানে কারোর কাছে ফিজিক্যাল চিটিং ইজ আ চিটিং, ইমোশনাল চিটিং তোমার আমি তো তোমায় বলছি, আমার আরো আমি স্পেসিফিক্যালি তাহলে বলছি, কি জানো ওনার নাম, কে জানো ইন্টারভিউ, যাই হোক, কাজল আর টুইঙ্কেল, ওনাদের নাম নেই, লাভ নেই। আমি কি হবে যদি ওই রেফারেন্সও কিছু বলে, তারপরে যারা ওনাদের পছন্দ করে তারা ওর উপর রেগে যাবে, কেন নিজের মতটাই তুমি। হ্যাঁ, আমি এটাও ছেড়ে দেব, তুমি নিজেটাই বলো। মানে আমার মনে হয় যে দেখো, মেয়েদের ক্ষেত্রে স্পেশালি আমার মনে হয়, ছেলেদের ক্ষেত্রে অবশ্যই মতামত আবিরদা দিতে পারে, যে তুমি বলো না। আমার মেয়েরা মনে হয় যে মেয়েরা নয়, জাস্ট ইউ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। আমি বলছি অ্যাজ এ ওম্যান, যে আমার মনে হয় যে ম্যাক্সিমাম আমার যারা মেয়ে বন্ধু তাদের সাথে ডিসকাশনের যেটা মনে হয় সেটা হচ্ছে যে ফিজিক্যাল চিটিং বা মেন্টাল চিটিং যে কোনো একটা ভুল করলেই ওদের মেয়েরা ক্ষমা করে না, কারণ ফিজিক্যাল চিটিং ইজ আ চিটিং ইজ ডিফারেন্ট টেনশনে, আর মেন্টাল চিটিং ধরো একটা মানুষের সাথে তুমি গভীরতায় গিয়ে তার সাথে এমন ডিসকাশন করছো যেটা তুমি তোমার পার্টনারের সাথে করতে পারছো না, দ্যাট ইজ অলসো চিটিং। মানে তুমি এমন কিছু ডিসকাশন করছো যেটা তুমি তোমার পার্টনারের সাথে করতে পারছো না, তার মানে তোমার পার্টনারের সাথে কোথাও একটা কমফোর্টেবল হতে প্রবলেম হচ্ছে। এই বেসিকটা থেকে কিন্তু ফিজিক্যাল চিটিংয়ে যায়। তো আমার মনে হয় মেন্টাল চিটিং অলসো আমি ক্ষমা করতে পারবো না যদি সেই ব্যাপারটা তুমি জিজ্ঞাসা করো। তো যে কোনো ভুল মানে সেটা তোমার কাছে আর কি অনুরাধা অ্যাটলিস্ট ক্ষমা করবে না। আবির, আমি একটু অন্যভাবে বলি যে আমার কাছে, এটা আমি অন্য জায়গাতেও বলেছি ইন্টারভিউতে, এই ছবির প্রসঙ্গে বলেছি যে ডিফারেন্স বিটুইন 0
and 1 is much more important than the difference between 1 to 2 or 1 to 10. এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এই যে ক্ষমার ব্যাপারটায় আমায় যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করিস, আমি এই ব্যাপারটা একটুখানি আমার একটু অপারদর্শিতা আছে, অপটু আমি এই ব্যাপারটা। কারণ আমি একটু নিজে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, বন্ধুত্বর ক্ষেত্রে বা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে ঠিক আছে, বাট একটু যদি ওই একদম ক্লোজ সার্কেলের বাইরে যাই, তাহলে আমি কোনো জিনিস অমনোমত হলে আমি একটু উইথড্র করে নিই নিজেকে, আমি সাইলেন্ট হয়ে যাই, মানে আমি আর কমিউনিকেশন এগোই না। সেটা আমার কখনো কখনো আমারও মনে হয় যে হুইচ ইজ নট ডান, আই কুড হ্যাভ কমিউনিকেটেড, বাট আমি করতে পারি না সেটা। সো ইউ আর নট ফরগিভিং, মানে একটা ভুল মানে ভুল। হ্যাঁ, নট অ্যাকচুয়ালি, বাট ওই যে আবার বললাম ভুলের মাত্রা অনেক সময় নির্ভর করে, অনেক সময় সময়টা খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, মানে আমি বলছি যে এই ছবির ট্রেলার দেখে আমি যা বুঝলাম, আমি যদি এটা বিবাহর মধ্যেই বলি না, এই ছবির ক্ষেত্রে বলাটা মুশকিল, মানে আবির ইউ আর ম্যারিড, অনুরাধ ইজ নট ম্যারিড, বাট আমি তাও যদি আমি তোকে বলি বিবাহ রেফারেন্সে বলাটা মুশকিল, কারণ আমি যদিও অভিনয় করেছি, বাট আমি স্বর্ণভর জুতোয় পা গলাতে পারবো না। এবং সেটার কারণও আছে, কারণ পুরো ছবি জুড়ে স্বর্ণভর চরিত্রে সেটাও আমাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, আমি জানি না কতটা পেরেছি। স্বর্ণভর নিজে উত্তর অনেক এখনো জানে না। স্বর্ণভর আরেকটা কথাও বলে, সেটা বলে স্বর্ণভর বলে যে আরেকটু সময় দাও, বা আমি একটু সময় দিই, বিকজ হি ইজ অলসো নট ভেরি শিওর। ওর নিজের মধ্যে অনেক কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা থাকার ফলে ও কখনো কখনো কিন্তু আয়নার সামনে নিজেও দাঁড়াতে পারে না। সো এটাকে কেউ এসকেপিজম হিসেবেও দেখবে যদি কেউ বলে যে আর একটু সময় দাও। আবার অনেকে এটাকে ওই মানে একটা কনফিউশন বল বা একটা অপরাধ বল বা ভুল বল, সেটা ডিল করার একটা পদ্ধতি হিসেবেও দেখবে। সময়ের ক্ষেত্রে কেন বলছি, ধর কলেজ লাইফে আমার কোনো বন্ধুর সঙ্গে খুব ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, এখন সেগুলো ভাবলে একটু হাস্যকরই লাগে, কারণ আমরা তখন ছোট ছিলাম, তখন ভাবতাম আমরা খুব ম্যাচিওর। আজকে অনেক বছর পরে এসে আমার মনে হয় ঠিক আছে ভাই, অতটা ঝগড়া না করলেও হতো, কি আর এমন ক্ষতি হতো। সো এটা অনেক সময় সময়ের উপর সত্যি অনেকটা নির্ভর। বাট ডু ইউ রিয়েলি থিঙ্ক টাইম হিলস? প্রথম কথা, টাইম হিল করে, বা সময় দিলে কি ধরো একটা এমন একটা কিছু হলে টাইম ঠিক করে দেবে? বিকজ বোথ অফ দ্য পার্টিস ওয়ার্কিং আউট, মানে ট্রাইং টু ওয়ার্ক আউট। যদি ইফ both of them are trying to work it out, তাহলে অনেকটাই সম্ভাবনা থাকে সেটা ঠিক হবার। বাট সময় হিল করে বা সময় একদম মুছে হয়তো দেয় না, আমার মত, একদম ব্যক্তিগত মত। এবার সেটা কখনো কখনো দগদগে দাগ হয়েও থাকে, কখনো হালকাটা দাগ হয়ে থাকে, কখনো আবার সুখস্মৃতি হয়েও থেকে যায়। আবিরের ক্ষেত্রে মোস্টলি কোনটা হয়? যারা আবির কার একটু গভীরে জানতে, মানে গভীরে কোনটা হয়, মানে তোর কি মনে থেকে যায়? এইটা আমার সব থেকে বড় মুশকিল, আমি ভুলি না আমার মেমোরি বেশি ব্রাহ্মী শাকলাক খেয়ে ফেলেছে, মাঝে মধ্যে আমার মনে অত মনে না রাখলেও হয় থাকে। অনুরাধা? হিউম্যান দে আর ভেরি কমপ্লিকেটেড। মানে আমি যদি বলি যে হ্যাঁ সাদাকে সাদা এই মুহূর্তে, পরের মুহূর্তে আমার কালো মনে হবে না, এটার কোনো গ্যারেন্টি আমি এই মুহূর্তে নিতে পারবো না। আমার পরের মুহূর্তেটাকে মনে হবে এটা কালো। তো আমরা যখন ধরো আমি যখন ফার্স্ট কলেজে ডেট করেছি, সেখানে যে ভুলগুলো হয়েছে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার প্রচন্ড হাসি পায়, কারণ আমি জানি কি করেছি, মানে কিন্তু এখন দাঁড়িয়ে হয়তো সেই ভুলগুলো আমি রিপিট করব না। মানুষ চেঞ্জ হতে থাকে। তো আমি যদি বলো যে আমি আমি ক্ষমা করি কিনা, হ্যাঁ মানে ক্ষমা করাটা না খুব মানে করেছি হয়তো, কিন্তু আমি হয়তো সেটার সাথে জড়িয়ে থাকি না। আমরা টকিং অ্যাবাউট টাইম, মানে টাইম তুমি কি মনে করো যে হিল করে? বা আরেকটা পার্ট হচ্ছে যে ইফ বোথ দ্য পার্টিজ দে আর ট্রাইং টু ফিগার আউট ওয়ার্ক আউট অন দ্য ইস্যু। না আমি দেখো, আমি দুটো সিচুয়েশনেই থেকেছি লাইফে, তো ওয়ার্কআউট করারও চেষ্টা করা হয়েছে এবং হিল করারও চেষ্টা করা হয়েছে। আমার মনে হয় যেমন আবিরদা বললো, ইট ইজ 2 ওয়ে প্রসেস। যদি একটা ওয়ে বন্ধ হয়ে যায়, তুমি যত চেষ্টাই করো সেইটা ওয়ে আউট করতে পারবে না। এটা মানে এক হাতে তালির মতো ব্যাপার হবে না, এটা হবে না। তো কোথাও গিয়ে তোমাকে এটা স্টপ করতে হবে। অনেক গম্ভীর আলোচনা হয়েছে, একই ন্যাশনাল অ্যাওয়ার্ড ফেস্টিভ্যাল, লোকে এমনি ধরছে ভীষণ গম্ভীর। এত গম্ভীর আপনাদের ছবি দেখতে কি মনে হবে না? ছবির মধ্যে সবকিছুই আছে, সবকিছুই আছে, মানে হালকা আছে, তো আছে সেই নিয়ে আবার কি হেডলাইন বাবা। না আমি বলছি হালকা মুহূর্ত আছে, কার সাথে মজার মুহূর্ত আছে, সেই তবে থেকে তুই বেডরুম মানে বেডরুমটা দেখে দেখবি না, তনুশ্রীর সাথে ট্রেলার দেখলেই তো বুঝতে পারবে। হ্যাঁ না দেখেছি, কিন্তু তনুশ্রীর সাথে কিচ্ছু দেখেনি। আরে না 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 টপ মেরো না তুমি, সিরিয়াসলি আমি দেখিনি। আমি মাথায় হাত দিয়ে বসে আছে। আমি কেন বলছি, এখানে এই সিনেমাটার ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটি চরিত্র আছে, সেটা একটি বাচ্চা ছেলে, মানে স্বর্ণাভ এবং মিলি, তাদের একটি ছেলে আছে 9-10 বছর বয়স, তো কো প্যারেন্টিং করে, যেহেতু দে আর ডিভোর্স নাও। ওটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং ওই জায়গাটার ক্ষেত্রে একমাত্র একটা জায়গা যেখানে স্বর্ণাভ
মানে আমরা যদি স্বর্ণবাবুকে দুটো সময় দেখি, পুরোনো সময় দেখি স্বর্ণবাবু খুব প্রাণোচ্ছল, খুব জীবন্ত একটা মানুষ, যে কোনো আড্ডা বা জমায়েতের ও একদম কেন্দ্রবিন্দু, সেন্স অফ হিউমার বল, খুব উইটি অ্যান্ড ক্যারিসমেটিক একজন প্রফেসর, নিজের বিষয় অন্যান্য বিষয়। এই লোকটাকে যখন বর্তমান সময় দেখছি খুব বটলড আপ ইমোশনস, চুপ করে গেছে, কোনো কথা বলার আগে একটু থেমে যায়, কারণ জানে যে আচ্ছা ঠিক আছে একটু সময় নি। ছেলের ক্ষেত্রে সেটা নয়, ছেলের ক্ষেত্রে ইজ ভেরি ইমোশনাল, এবং সেই জন্য ছেলের ক্ষেত্রে কিন্তু ও চট করে রেগেও যায়, বিরক্ত হয়ে যায় এবং সেটা প্রকাশও করে ফেলে। সো এই ইকুয়েশনসগুলো আছে, এই যেগুলো আমরা বলছি এগুলো আমার মনে হয় ভীষণভাবে চেনা এই ইমোশন, সেই জন্যই বলছি দুর্বোধ্য কিছু নয়। আমার স্বর্ণাবর ব্যাপারে একটা জিনিস মনে হচ্ছে খুব ক্লোজলি দেখে, যেটা ধরো অনেক মানুষকে আমরা দেখি না যে খুব কনফিউজ থাকে, মাঝে মাঝে কনফিউজ জোনে থাকে, যে নিজে বুঝতে পারে না কি করছে। স্বর্ণাবর একটা স্টেজ আমার মনে হয় একটা না অনেকটা, আমি বললাম তার জন্য আবির ওটা স্বর্ণাবর মধ্যে অনেক আনরিজলভড কোয়েশ্চেনস তো আছেই, ও নিজেও জানে না যে একটি বিশেষ পরিস্থিতির ফলেই এই পুরো ঘটনা। সেই সময় স্বর্ণাব কি করেছিল বা কেন করেছিল স্বর্ণাব খুব একটা শিওর কিন্তু এখনো নয়, যদিও সেই ঘটনার পরে প্রায় 5 বছর 6 বছর হয়েছে। So why is the name Deep Fridge? Why? Because it's dead. শীতলতা। It's metaphor. এবং এবার ডিপ ফ্রিজ অন্যভাবেও দেখা যায়, ডিপ ফ্রিজে ডিফ্রস্ট হয়, অনেক সময় বরফ কমে যায়, অনেক সময় একদম গলে জল হয়েছে, সেটা ছবিতে আছে পুরোটাই, সেটা ছবির সঙ্গে সঙ্গেই সেটা যায়। ছবিটা দেখবে তারপর বলবে। হ্যাঁ সে তো বটেই। আর আরেকজন যিনি নেই এই মুহূর্তে, তার কথা একটু বলি এবার কুইকলি, একটু বলো যে আগে ওর কথা যে আছে। অনুরাধার সাথে কাজ করে তো ভালো লেগেছে ফর শিওর, বাট টেল মি আ গুড থিং অ্যাবাউট হার অ্যান্ড আ নেগেটিভ থিং অ্যাবাউট হার। হ্যাঁ মানে একদম আমরা একেবারে ফেস টু ফেস আর কি ওর ব্যাপারেই গসিপ করবো। আমি কোনটাকে বলবো, নেগেটিভ? ভালোটা বলো। হ্যাঁ ভালোটা। ও খুব সিনসিয়ার একজন অভিনেত্রী এবং নিজের কাজের প্রতি যথেষ্ট সিরিয়াস, সেটা ওর কাজের প্রতি অ্যাপ্রোচ দেখেও বোঝা যায়। কারণ আমরা তো শুধু যারা আমরা কয়েকটা তারা তো শুধু কাজটা দেখছি না, আমরা একসঙ্গে কাজটা করছি। সো আই নো দ্য হোল প্রসেস, যে কিভাবে ও প্রিপেয়ার করছে, বা কি কি কোয়েশ্চেনস করছে, কিভাবে নিজেকে প্রিপেয়ার করছে। তো সেই ব্যাপারে আমি বলবো যে খুবই সিরিয়াসলি অ্যাপ্রোচ করে ওর কাজকে। নেগেটিভ বলতে আমি বলবো যে ও মাঝে মধ্যেই আমি শুনছি ও বলছে ওনাকে আমাকে ভয় পেত, ওর হাবে ভাবে বা কথাবার্তা আমি সেটা কোনো টের পাচ্ছি না। হ্যাঁ সেটা কি বলছে, সেটা কি তোর ভালো লাগছে না ব্যাপারটা, যে আরে বলছে ভয় পায়, একটু ভয় পাচ্ছে না কেন? মানে যেকোনো একটা হোক, আইদার ভয় পাচ্ছেই না তাহলে বলুক আমি ভয় পাই না, বলছি ভয় পায় কিন্তু হাবে ভাবে কথাবার্তায় আমি টের পাচ্ছি না, আমিও খুব কনফিউজড হয়ে যাচ্ছি। তুই বলছিস যে ভয় পাস, কোথায় রে? তুই কি চাস যে একটু ভয় পা? আমি চাই না, কিন্তু তাহলে বলছি কেন সেটা আমি জানতে চাই। হিরোইনরা আবিরকে ভয় পায় না? আরো দু একজন বলেছে, আমারও মনে পড়ছে। আচ্ছা আবির, আচ্ছা অনুরাধা ইয়োর টার্ন। আবিরের সাথে প্রথম নাকি প্রথম কাজ? তো হ্যাঁ ভালো বলো আর কি। ভালোই তো, মানে খারাপ না, খারাপ জন্মদিনে ট্রিট দেয়নি এখন। না এত মিষ্টি আমরা এখানে শোতে এরকম হয় না। ফার্স্ট টাইম তো বুঝতে পারছি, ঝগড়া হয়েছে, বুঝতে পেরেছি। অন্য কিছু বলো। এইটা চলবে না তো, এই আনসার আমরা নেব না। না আমার এই আনসার নেব না। আবির জানে ও বছর পর বছর আসছে তো এই শোতে, তো বলো কটু কথা। মানে আমার মনে হয় না আবিরদার কাছে এরকম কিছু আমার বলার। আবির, আচ্ছা আমি বলছি, বুঝিয়ে বলি। আবিরের এমন কিছু যেটা হয়তো তোমার বলা হয়নি, তুমি তো কাজ করলে, যে একটা ধরো ইরিটেটিং স্বভাব হতে পারে, একটা ধরো আবির এটা কিন্তু তোমার চেঞ্জ করতে হবে, বা এইটা তোমার ভালো লাগেনি আজকে অন মাইক। আচ্ছা তুমি এটা ভাবতে ভালো যদি কিছু থাকে, আমি ভালোটাকে বলে দিই তাহলে। সেটা হচ্ছে যে খুব ডিসঅ্যাপয়েন্টেড। না আমি জানি, সি হি ইজ আ গুড স্পিকার, ভালো কথা বলে, ইন্টেলিজেন্ট মেয়ে। হ্যাঁ ঠিক পারবে, মানে খারাপটা বলতে আছে, ভালোটা বলছি। সেটা হচ্ছে যে আবিরদা সাথে কাজ করা সব থেকে প্লাস পয়েন্ট যেটা আমি শিখতে পেরেছি অ্যাজ আ কো অ্যাক্টর। বাকি ভালোরা হয়তো মানে বাকি জনেরা বলেছে ডিসিপ্লিন, এবং কিভাবে ডাউন টু আর্থ থাকতে হয়, এবং যেভাবে পুরো ক্রু মেম্বার, এবং আবিরদার মধ্যে দেখো একটা উইটিনেস আছে, মানে তোমার একটা সার্কাজম দেবে, একটা উইটি, মানে ওটা ভয়ঙ্কর ভাবে আছে, সেটা ভীষণ ভালো। ওটাই ভয় পায়, বুঝছিস তো? কখন কি তুই বলবি ওই ভয়ঙ্কর, ওইটাই ভয় পায়। তুমি যাও এমন একটা কথা বল, স্ট্রেট ফেস, তুমি হেসে ফেলবে, তুমি কেস খেয়ে যাবে। আমি পুরো কেস খেয়ে দেয়। আমি তো দেখিয়ে যাই, ফিল করেছি প্রত্যেকবার, পুরো কেস খাইয়ে দেয় অনেকবার। এখনো বাকিটা বললে তো আমি আবার দেখেছিস, আর একটু হলে আমি কিন্তু বলে ফেলছিলে তো, এটাই পেয়ে গেছো নেগেটিভ। আমি শিখেছি, আমি প্রত্যেকবার আসলে, যখন আসে তো এখন একটু ওর মধ্যে একটু ইন্টেলিজেন্ট হওয়ার চেষ্টা করছি। ওকে, সো গ্রেট, গুড ওয়ান, নাইস। বলো এবার। বলে দিয়েছি নেগেটিভ। না নেগেটিভ
এইটা নেগেটিভ, এটাই ওর নেগেটিভ। এটাই যে আমি কেস খেয়ে যাই মাঝে মাঝে, মানে ধরো একটা হল ভর্তি জায়গায় এমন একটা কিছু বলে দিল, আবিরটা পুরো স্ট্রেট ফেস বসে এইটা আছে, নেগেটিভ। অবভিয়াসলি তুমি কেস খেলে তোমার হবে না, লোকজন তোমার দিকে তাকিয়েছে, তুমি হাসছো কেন? ঠিক আছে, আবিরটা তো হাসছে না, ফাট করে তুমি হেসে দিলে, লোকজন তুমি ওই ফটোটাই ক্লিক করলো, এটা একটা সিরিয়াস ডিসকাশনে তুমি হাসছো, আবিরটা তো হাসছে না, আবিরটা স্ট্রেট ফেস, এটা নেগেটিভ। অনুরাধা, কে তোমার প্রিয় নায়ক? আবির দা, এখন তো আবির দা। Why did I even ask this question? তোমার কে প্রিয় নায়ক? চল বল। আমার তো একজনই। বল। কে? একজনই। না, বল। নাম, একজনই তো আমিও mention. জানি, বল নাম বল। মেনশন দ্য নেম। ঋত্বিক চক্রবর্তী। হলো, ও, এবার বুঝতে পারছো তুমি? হাসিটাই চেঞ্জ হয়ে গেল। ইন্টারভিউতে বেশি এনার্জি নিয়েছিল। আসছো একটা। আচ্ছা, যাই হোক হ্যাঁ। আসতেই থাকছে। এই ছবি বাট তুই আমার ঋত্বিক আমারও খুবই পছন্দের হ্যাঁ, অভিনেতা। প্রচন্ড ভালো। ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড। আমি একটা স্টোরি শেয়ার করেছি ইনস্টাগ্রামে, রান্নাবাটি সিনেমায় একটা পার্টিকুলার মানে শর্ট আর কি, তো জাস্ট এইটাই ছিল, মানে জাস্ট ওরম তাকিও না, এই লুকটা জাস্ট আমি কি বলবো বলো তো, ঋতিকদার দাদার মতন আমি বাবা, তোমার ইউ বেটার ট্রিট হিম অ্যাজ আ দাদা। প্রোডিউসারও আমার বিরোহিতে, তো হি ইজ আ প্রোডিউসার। ওকে গাইজ, ভেরি কুইকলি তুমি তোমার সমস্ত ফ্যান্স, আরো অনেক প্রশ্ন ছিল বাট আমরা জাস্ট মানে একদম সব থেকে নেগেটিভ কিছু বলতে পারিনি। না দেখ, আমার দর্শকদের যা যা বলার আমরা যে সিনেমাটা কেন দেখতে যাওয়া উচিত, ভেরি দেখতে যাবো উচিত, আমি কি করে বলবো? হোয়াট ইজ দ্য ইউএসপি? কি ইউএসপি আমার মনে হয় যে এই ছবিটা দেখে আপনি হয়তো কিছু ভাবনার রসদ পেতে পারেন, বা এই ছবিটা আপনার সঙ্গে থেকে যাবে ইন দ্য সেন্স যে ছবিটার মধ্যে কোথাও সাইলেন্সও আছে, যেরকম কোথাও মিউজিক খুব ইম্পর্টেন্ট এই ছবিটার ক্ষেত্রে। আর না, এই আমার মনে হয় যে আমরা আশেপাশে বা আগে বেশ কিছু আমাদের পছন্দের বাংলা ছবিতে আমরা এরকম পরিস্থিতি দেখেছি। খুব নতুন কোনো গল্প আমি একবারও বলবো না, বাট হিউম্যান ইমোশনস তো আমাদের চেনা, তো এটা হিউম্যান ইমোশনস তারই গল্প। অনুরাধা? আমি বলবো খুব মাথা ভারী করে যাওয়ার কিছু দরকার নেই, খুব হালকা মন নিয়ে যান এবং হালকা মন নিয়ে ফিরুন, পরিবারের সাথে দেখুন, বন্ধুদের সাথে দেখুন। আর জাতীয় পুরস্কার পেয়েছে বলে আবিরদা যেমন বারবার বলছে, খুব হেভি এটা মনে করার কোনো কারণ নেই, খুব ভালো লাগবে সিনেমাটা দেখে। এবং এই তো সামনে শুক্রবার রিলিজ করছে, দেখুন। ছবিটা পজিটিভ নোটে শেষ হয়, এটা বলছি। আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকজনের ব্যাপারে বলা হয়, মিস করে গেলাম, তনুশ্রীর সাথে অনেক কটা কাজ করেছে আবির, অ্যান্ড এই জুটিকে সবসময় মানে অডিয়েন্স পছন্দ করেছে। জুটির একটা মুশকিল আছে আমাদের, আমি সেটা তনুশ্রীকেও বললাম, যখনই আমরা জুটি হিসেবে এসেছি বড় পর্দায়, তখনই গল্পগুলো দেখ বেডরুম থেকে স্টার্ট। না, বেডরুমে তো জুটি ছিল না। বেডরুমে অ্যাকচুয়ালি আমার আর তনুশ্রীর কোনো সিকোয়েন্সও একসঙ্গে ছিল না, কোনো কিচ্ছু ছিল না। কিন্তু বেডরুমের কথা বলি বলে আমি অন্য ইন্টারভিউতে বেডরুমের প্রসঙ্গটা মিস করে গেছি। বেডরুমে ওই বলে না লাস্ট নেল ইন দ্য কফিন, ওটা তো আমি পুঁতেছিলাম ওখানে। ফোন নাম্বারটা আমি আমার বসকে দিয়েছিলাম, ভাব তুই। এই দেখ শুরু হলো, হ্যাঁ, বিপর্যয় শুরু হলো। তারপর একটা ছবি করেছিলাম আগুন বলে, জয়দীপ মুখার্জির ছবি, ছবিটা রিলিজ করেনি, খুব পলিটিক্যাল একটা ছবি ছিল, অ্যান্ড মেইন স্ট্রিম কাইন্ড অফ ফিল্ম ছিল। সেখানে ওর যে চরিত্রটা তনুশ্রী, সেটার সঙ্গে খুব নির্মম একটা পরিণতি হয় ছবিতে, খুবই নির্মম একটা পরিণতি হয়। তারপরে করলাম ফ্ল্যাট নাম্বার 609, ওখানে তো মরালি ফ্লট বলে কিছু না, মরালি নেই ছেলে, পাজির পাছাড়া একটা ছেলে, ভূতের ভয় একদিকে চলছে, আর সে তার মূল কাজটাই হচ্ছে বিভিন্ন মহিলাদের ভুল বুঝিয়ে তাদের সম্পত্তি এবং নানা রকম সবকিছু নিয়ে নেওয়া। আমি মানে এবার ডিপ ফ্রিজ, সেখানে এত লাভি ডাভি একটা কাপল প্রেম করে বিয়ে, তাদের বিচ্ছেদই হয়ে গেল। মানে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে ভাব। একমাত্র একটা ছবিতে যেখানে ব্যাপারটা এরকম বিপর্যয়ের দিকে এগোয়নি, সেখানে আমরা বন্ধু ছিলাম, আবার বছর কুড়ি পর। বাট ইন্টারেস্টিং, অর্জুন বলেছে যে ওই ছবিটা দেখার পরে দ্য কাইন্ড অফ ইকুয়েশন উই শেয়ার্ড, কারণ ওখানে তো আমরা একদম যাকে বলে স্কুল বেলার বন্ধু, ক্লাস 7, 8, 9 থেকে, মানে বড় হয়েছে একসঙ্গে। এবং এরকম বন্ধুত্বের ক্ষেত্রে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, ওখানে না ছেলে মেয়ে আলাদা, তো আমরা সেটা চেষ্টা করেছিলাম, আমি আর তনুশ্রী, স্ক্রিপ্টের বাইরে গিয়ে বডি ল্যাঙ্গুয়েজ, নুয়ান্সেস সেগুলো তৈরি করা, যে একদম মনেই হয় ওরকম। তো সেটা অর্জুন নোটিস করেছিলেন, আমার ডিরেক্টর শ্রীমন্তকে বলেছিলাম যে দেখো, তার মানে শ্রীমন্ত বললো না সেটা আমিও দেখছিলাম, তোমার মানে সিন যখন আমি শুট করছি, শুধু স্ক্রিপ্টের না, তার বাইরেও তোমাদের ওই, তো ওইটাই। আবার এই ছবিতে অর্জুন বলেছিল যে অ্যাকচুয়ালি অ্যাবসেন্স অফ কেমিস্ট্রি ইজ দ্য কেমিস্ট্রি বিটুইন স্বর্ণভ অ্যান্ড মিলি।
এইসব কঠিন বলবো, তারপরে বলবে আপনারা এসব কঠিন কঠিন দিচ্ছে। এবার সহজ ভাবে একটু বল যে যেহেতু মিলি আজকে নেই, তনুশ্রী হ্যাজ অ্যান অ্যাক্টর হাউ শি ইজ ইনভলভড, তোর কেমন লেগেছে? তনুশ্রী যখনই চরিত্রটা পেয়েছিল ও তখন থেকেই বুঝেছিল যে এই চরিত্রটায় ওর অনেক কিছু দেওয়ার আছে, চরিত্রটারও ওকে অনেক কিছু দেওয়ার আছে। সো শি ওয়াজ রেডি, and I think it's a fantastic character role that she has got, পুরো উসুল করে নিয়েছে সেই সুযোগটা। মানে যে কোনো অভিনেত্রীর ক্ষেত্রে অফ স্ক্রিন ও তো কিছু কিছু বন্ধু থাকে না, অভিভাবক, হ্যাঁ তো ভালোটা ভালো ভালো সারাক্ষণ জ্ঞান দিচ্ছে। আচ্ছা, এটা পজিটিভলি নিচ্ছে, জ্ঞান দিচ্ছে না, এটা ভালো না, এটা খারাপ, সারাক্ষণ শাসন করছে। বাট এটার পজিটিভ দিকটা হচ্ছে, ধর যে কোনো পরিস্থিতিতে, সেটা আউটডোর শুট হতে পারে যে কোনো জায়গায়, আমরা রেস্ট এশিওর যে শি উইল টেক কেয়ার অফ আস। আমাদের খাওয়া দাওয়া কোথায় কি হচ্ছে ওটাও তো দেখে নেবে। তো আমরা বডি ছেড়ে দিই, ওই তো আছে, ও দেখে নেবে, এটাও আছে। বাট সারা ওর ওই শোনটা শুনলেই আমি ভয় পাই। এবার আর প্রচুর কিছু জ্ঞান আসছে, শোন এটা ওকে বলিও। বাট খুব ভালো কাজ করেছে, ওকে আমরা ডেফিনেটলি প্রমোশনে মিস করছি, থাকলে ভালো। নিশ্চয়ই কমিটমেন্ট আছে বলেই ও যেটুকু পারছে দূর থেকে করছে। রাইট। আচ্ছা অনুরাধা, ভেরি কুইকলি, যে আর ইউ হ্যাপি উইথ হোয়াট এভার কাইন্ড অফ রোলস দ্যাট ইউ আর গেটিং? যেই ধরনের নাকি তোমার আরও মানে কি চলছে মাথায় ইন টার্মস অফ ইয়োর ক্যারিয়ার তোমার, খুব বিকজ ইউ আর এ ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট, যটা কাজ করেছো প্রশংসাই পেয়েছো। তো কি মনে হয় তোমার কোথাও থেকে ক্ষোভ আছে যে আরও তাহলে কেন কাজ পাই না? যেরকম রুদ্রনীল বলেছে যে সবাই ভার্সেটাইল বলে, ঠিকই বলেছে, তাহলে আরও বেশি কাস্টিং হয় না কেন? মানে সো হোয়াট ইজ ইয়োর ডে, কি বলবে? দেখো, রুদ্রদা যত বছর কাজ করছে, অত বছর কাজ করার পর আমার অভিজ্ঞতাটা অন্যভাবে শেয়ার করবো। আমি অত বছর কোনো কাজ করিনি, আই হ্যাভ জাস্ট স্টার্টেড। তো আমার মনে হয় এর মধ্যে যতটা পেরেছি, যতগুলো চরিত্র পেয়েছি, কোনোটাই রিপিটেটিভ নয়। মানে আমি চেষ্টা করি, এটাই একমাত্র লক্ষ্য আমার আপাতত, যে আমাকে দেখে দর্শকরা যেন বোর ফিল না করে। তার একটা জিনিস আমি খুব মাইনিউটলি চেষ্টা করি করা, সেটা হচ্ছে আমার পার্সোনাল লাইফ যাতে আমি খুব ওপেনলি না ডিসকাশন করি। আমার যদি সোশ্যাল মিডিয়াও দেখো, আই এম নট ভেরি অ্যাক্টিভ অন মাই পার্সোনাল পার্ট। আমি কোথায় খাচ্ছি, জুস খাচ্ছি, ঘুমোচ্ছি, আই এম নট দ্যাট কাইন্ড অফ পারসন। হাউ ইজ দিস রিলেটেড টু? আমি বলছি, যখন তুমি বলো না খুব কম কাজ, আমি টেলিভিশনও করি, আমি সিরিজও করি, আমি ফিল্মসও করি। আমি চাই আমার দর্শক আমি চরিত্রটা যাতে করছি সেটা কনভিনিয়েন্ট মনে করুক। এবার যখন আমি খুব অ্যাভেলেবল হয়ে যাব সোশ্যাল জায়গাতে, যে অনুরাধা কি সেটা জানতে পেরে যাবে, তখন কিন্তু চরিত্রগুলোর সাথে রিলেট করতে পারবে না। ফার্স্ট। সেকেন্ড, অনেক মানে এটা এই বক্তব্যটা খুব ইন্টারেস্টিং। ওকে। সেকেন্ড, আমার মনে হয় যে আমার কোনো ক্ষোভ কারোর প্রতি নেই। কেউ কোনো দায়িত্বভার নেয়নি আমার যে আমাকে কাজ দিতে হবে। আমার কাজ দেখে যদি মনে হয় যে আমি আরেকটা কোনো চরিত্র করার যোগ্য, অবশ্যই তারা আমাকে ফোন করবে। ডু ইউ অ্যাকচুয়ালি নক প্রোডাকশন হাউস বলো, ডিরেক্টর বলো, যে আমি মানে সিম্পল কথা, ধরো কোনো একটা ডিরেক্টরের কাজ দেখলে তুমি জাস্ট টেক্সট করলে আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ? দেখো, আমারটা স্কুলিং কলকাতা নয়, আমার স্কুলিং বম্বে, কারণ আমি ওখানে থিয়েটার করতাম। আমার স্কুলিং যেখানে, সেখানে আমি অডিশন দিয়ে স্টার্ট করেছি। আমার স্কুলিংটা খুব অন্যরকম শেখায় যদি কোনো ডিরেক্টর, যেমন আমার প্রতিমদাকে খুব ভালো লেগেছিল। প্রতিমদাকে আমি বলেছিলাম, প্রতিমদা আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ। প্রতিমদা ইজ সাচ আ পারসন, প্রতিমদা খুব নর্মালি ওটা নেয়। তো আমার মনে হয় কোনো অডিশনটা যদি পার্ট হতে পারে আমাদের অ্যাক্টরদের লাইফে, তো কাউকে অ্যাপ্রোচ করাটাও হতে পারে। দেয়ার ইজ নো ইগো। সো আমার কোনো ক্ষোভও নেই, কিছু নেই। থিংক আই উইল গ্রো মোর। ফ্যান্টাস্টিক। অ্যান্ড অডিশনের কথা বলতে গিয়ে মনে হলো যে আবির, হিন্দি প্রজেক্ট তো তুই করেছিস। আমি অডিশনে খুব খারাপ। তুই আমি নিজে যদি কাস্টিং ডিরেক্টর হতাম, আমার একটা অডিশনে আমি পাস করতাম না, তাই হয়। আমি কোথাও অডিশন দিয়ে পাস করি না, হয় না আমার অডিশন। আমি আই এম নট ভেরি, মানে ওটা একদম আমি পারি না। কারণ আমার মনে হয় একজন কোনো একটা ফোনে, সেটা আইফোন হোক বা অ্যান্ড্রয়েড হোক, সেটা ধরে আছে আমার সামনে এবং সে পিছন থেকে একটা কিউ দিচ্ছে। এবং একটা চরিত্রর আমার কাছে জাস্ট দুটো সিন এসছে, যতই সেই চরিত্র ব্রিফ হোক বা যাই হোক, আমি যেভাবে অ্যাপ্রোচ করি আমার কাজে, আমি জানি ওখানে আমি কিছুই করতে পারছি না। সো ওটা দেখে আমার মনে হয় না কোথাও চান্স পাওয়ার কথা। সো আমি এবং অডিশন দেওয়াটা এখন আমি বন্ধ করে দিয়েছি, কারণ আমার মনে হয় যে আমি ভালো তো ওটা করছিই না, মানে আমি পারছি না ওটা, দ্যাটস নট মাই ওয়ে। এবং অবশ্যই যারা ওইভাবে কাস্টিং করেন তারা ওটা ফলো করেই করবেন। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমি বলছি যে যেরকম এখন অনেকেই, মানে আমাদের টলিউডের অনেকে এখন, এখানকার অভিনেতারা অনেকেই হিন্দি প্রজেক্টস করছে, তুইও করেছিস। আমি একটা করেছি, কিন্তু সেই সিজন। So do you want to like ওটা নিয়ে এক্সপ্লোর করতে চাস? ওইভাবে নয়, আই এম রেডি, নাকি ইউ আর জাস্ট ওয়েটিং যে যখন আসবে দেখা যাবে? যখন আসবে। আর অবরোধ 2 করার পরে দুটো জিনিস হয়েছে। এক হচ্ছে অবরোধ 2 আমাকে যে স্পেসটা দিয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টর, প্রফেশনালি একটা ক্যারেক্টার যেটা আমি প্লে করেছি সেক্ষেত্রে, এবং কাজের যে স্পেসটা দিয়েছে, যে
রেসপেক্ট বল, যে ওয়ার্মথ আমি ওখানে দেখেছি, সেটা শুধু আমার জন্য নয়, সেটা কিন্তু আমি বাংলা ইন্ডাস্ট্রি থেকে গেছি বলেও এটা আমার বলা মানে দরকার। very high regards they have for Bengali actors, makers. Absolutely. তো আমার লোভটা আরো বেড়ে গেছে এবং আমার মনে হয় খুঁতখুতানিটাও আরো বেড়ে গেছে। হয় ওই রকমই একটা কোনো পরিবেশ বা ওইরকম কোনো চরিত্র বা তার চেয়ে বেশি, নয়তো আমি আমি কিন্তু আবিরদাকে সত্যিই দেখতে চাই ন্যাশনাল লেভেলে আরো অনেক কাজ করতে, কারণ আমার কারণ সত্যি আমি বলছি, কারণ হলে তো ডেফিনেটলি ভালো। দেখ আমরা অভিনেতারা সবাই চাই আরো বেশি দর্শকের কাছে পৌঁছতে, তো ডেফিনেটলি চাই, বাট আমি তবে অডিশনটা আমার হবে না। আরে আমি কি হঠাৎ আমায় বললো যে এই যে সিনটা এখানে এটা করতে হবে, আমি এবার কি করবো? আর তার মধ্যে কিউ আসছে সেরকম একজন পিছনের একজন স্ক্রিপ্ট নিয়ে বলছে, খুব খারাপ অডিশন আমার। অডিশন কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয় না, জানো তো, টু বি ভেরি অনেস্ট। আবির যেটা বলছে সেটা কিন্তু ঠিক বলছে। মানে ধরো তুমি একটা লাইন বলছো, সেটা তুমি ফ্লোরে গিয়ে অন্যরকম ভাবে বলবে হয়তো। ফ্লোরে ডিরেক্টর থাকে, কো অ্যাক্টার্স থাকে, তার সঙ্গে আমি রিহার্সাল করছি, তার সঙ্গে আমি আদান প্রদান করছি। আর আমার কাছে ক্যারেক্টার স্কেচ বা যেটাকে আমরা ক্যারেক্টার গ্রাফ বলি খুব ইম্পর্টেন্ট। আমার সেই ক্যারেক্টার গ্রাফ তো আমি কিছু তৈরি করিনি, আমি জাস্ট দুটো সিন এসেছি। আর এখন আমার মনে হয় যে আমি এতদিনে যা কাজ করেছি, সত্যি যদি খুব টিপিক্যাল একটা ক্যারেক্টার ট্রেড দেখার হয় তাহলে তুমি অডিশন নাও, বাকিটা ইউ হ্যাভ ফেয়ার আইডিয়া হোয়াট আই ক্যান ডু, হোয়াট আই ক্যানট ডু, সো সেটা দেখে নাও। সাংঘাতিক মানে অডিশনের আছে, আসলে ন্যাশনালি তো হ্যাঁ পদ্ধতি বাইরে ওরা যেতে পারে না। সেটা একটা অদ্ভুত আছে, সেটা আমি জানি না কি করে সিলেক্ট হয়েছিলাম, সেটা হচ্ছে একটা অ্যাডের করেছেন 2000 ওই তোমার দেখেছো কিনা জানি না, ওরা IPL এর সময় খুব ফেমাস হয়েছিল, 1300 মেয়েকে ডেকেছিল। এবার আমি যখন গেছি, পরীক্ষা দেওয়ার মতো হচ্ছে, আমি অডিশনে গিয়ে অডিশনটা দিয়ে ভুলে গেছি। 2 মাস পর ফোন এসেছিল যে ইউ আর সিলেক্টেড ফর দ্য মানে নেক্সট রাউন্ড। 3খানা রাউন্ড হয়েছিল। আমি তো না, আমার এই অডিশন দেওয়ার পর মানে আমি অনেকটা অডিশন দিয়েছি। মজার কথা শেয়ার করি, যেহেতু অবরোধ 2 এর কথা বলি, অবরোধ 2 তে আমি কোনো অডিশন দিইনি। আমার ঠিক 2টো মিটিং হয়েছিল, যেহেতু তখন কোভিড ছিল আমি যেতে পারিনি, জুম মিটিং হয়েছিল 2টো, তারপরে যাওয়ার হয়েছিল। আচ্ছা, আর একটা সিরিজের কথা অনেক দূরে গিয়ে গিয়েছিল, তারপরে 2টো কারণে হয়নি। এক ডেট ইস্যু এবং আরেকটি যে ইস্যু যেটি খুব ইম্পর্টেন্ট সেটিতে হয়নি, রেমুনারেশন, সেটা ম্যাচ করেনি। আমি বলে দিচ্ছি সেটা। সেই সিরিজেও খুব পরিচিত একজন পরিচালক, এবং তিনি যখন প্রথমবার আমায় ফোন করেন, আমায় যখন আমি তখন বলছিলাম স্যার আই নো ইউ, প্লিজ ডোন্ট ডু দিস, মানে উনি বলছেন আমি এই কাজ করি, আমি নামটা ইচ্ছে করেই নিচ্ছি না, তার প্রচুর কাজ আমরা দেখেছি, আমরা সবাই ওর কাজ, সেই কাজেও আমার কিন্তু কোনো অডিশন হয়নি, এমনি কথাবার্তা এগোচ্ছিল বিভিন্নভাবে, সেখানেও স্ক্রিপ্ট নিয়ে আলোচনা, বাট শেষে গিয়ে একটা ডেটেরও প্রবলেম হয়ে যায়, কারণ তখন এখানকার কাজগুলো শুরু হয়ে গেছিলো কোভিডের পরে, তো এইখানেও আটকে গেছিলাম, আর একটা রেমুনারেশন ইস্যু হয়েছিল। সো আমার মনে হয় যদি আমার হওয়ার হয় বোধহয় অডিশন ছাড়াই হবে। But you're keen to do a Hindi project again, and definitely অন্য ভাষাটা আমি আরো আনকমফোর্টেবল কাজী, সেটা আমি একদমই জানি না কাজী, সেটা আমি জানি না আমি কতটা কি করতে পারবো। হ্যাঁ, আমি একদমই জানি না সেটা। হিন্দিতে আই ক্যান অ্যাট লিস্ট ম্যানেজ। অল রাইট, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট উইশেস এই সিনেমার জন্য, অ্যান্ড আরও একবার কংগ্রাচুলেশনস, আমাদের জাতীয় পুরস্কার তোমরা এই ছবিটা এনেছে, অ্যান্ড ইয়েস তোমরা অলরেডি বলে দিয়েছো, সো থ্যাংক ইউ, বেস্ট উইশেস, অ্যান্ড দেখা যাচ্ছে আমরা আবার দেখা হবে থিয়েটারে। কত তারিখে? 21 নভেম্বর শুক্রবার রিলিজ করছে ডিপ ফ্রিজ। ইয়েস, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ।